ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইতিহাস ষষ্ঠ শ্রেণী অধ্যায় 9 ভারত ও সমকালীন বহির্বিশ্ব খ্রিস্ট সপ্তম শতকের প্রথম ভাগ পর্যন্ত 132 পৃষ্ঠা থেকে 139 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায়, বই বিশ্লেষণ, সকল প্রশ্ন উত্তর, সঠিক উত্তরটি নির্বাচন করুন, সত্যমিথ্যে নির্বাচন করুন, স্তম্ভ মিলাও, শূন্যস্থান পূরণ, বিমানান শব্দ বাছাইকরণ, একটি বা দুটি শব্দ উত্তর এবং 5-6টি বাক্য উত্তর, অর্থাৎ 100% কমনের নিশ্চয়তা নিয়েই আমি তোমাদের এই ভিডিওটি দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, প্রথমেই দেখো তোমার এখানে যে টপিকসগুলি আমাদের আছে। প্রথমে ইতিহাস ষষ্ঠ শ্রেণী 9 ভারত ও সমকালীন অধ্যায়, যেটা বহির্বিশ্ব খ্রিস্ট সপ্তম শতকের প্রথম ভাগ পর্যন্ত। যেমন বিমানান শব্দটি খুঁজে বের করো, ভ্রি, গুচ্ছক, কল্যাণ, চোপারা, তাম্রলিপ্ত, এরকম আছে। যাই হোক 1, 2, 3 এরকম, এগুলি কিন্তু তোমাদের বইয়ের পিছনে যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলি আমি আগে বিশ্লেষণ করব, তারপরে এই চ্যাপ্টারে যত রকমের প্রশ্ন হতে পারে সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যাই হোক আমরা 1 নম্বরের প্রশ্নের উত্তরটা দেখব। এখানে 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, বিমানান শব্দটি বাছাই করো। তাহলে বিমানান শব্দটি কি আমি যদি বলি, প্রথম বলে এখানে ভৃগুচ্ছ, কল্যাণ এবং তাম্রলিপ্ত হলো 3টি বন্দরের নাম। এই 3টি হচ্ছে বন্দরের নাম। তো সোপারা শব্দটি বেমানান। তাইলে এখানে উত্তর এই যে সোপারা শব্দটি বেমানান। ঠিক আছে। তা এরপরে 2 নম্বরের প্রশ্ন, 1-2, বুদ্ধ যশ কুমারজি পরমার্থ সুয়াংজাং, এর মধ্যে কোনটা বেমানান? সুয়াংজাংটা দেখা গেছে এর মধ্যে যেটাই, সেখানে সুয়াংজাং নামটি বেমানান, অর্থাৎ এই সুয়াংজাং নামটি হচ্ছে বেমানান, এটা হবে উত্তর। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে তোমার 1-3 নম্বর, আলেকজান্ডার, সেলিউকাস, কনিষ্ক এবং মিনান্দার। এখানে কনিষ্কটা হচ্ছে বেমানান, অর্থাৎ এই কনিষ্কটা বেমানান। হ্যাঁ, আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, স্তম্ভ মিলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। রুস্তম, রুস্তম প্রথম দরায় রৌসু, অর্থাৎ এই যে এটা। তারপরে ভৃগো কচ্ছর সাথে হচ্ছে তোমার নর্মদা নদী এবং প্রথম আন্টিকুয়াসের সাথে হচ্ছে সিরিয়া। যাই হোক এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। হেরোডোটাস মতে ইন্দুর ছিল পার্সিক সাম্রাজ্যের একটি কি ছিল? পার্সিক সাম্রাজ্যের একটি প্রদেশ, এখানে প্রদেশ হবে উত্তর। তারপরে ইন্দো গ্রিক বলা হতো কাকে? ইন্দো গ্রিক বলা হতো ব্যাকট্রিয়ার আদিবাসীদের। হ্যাঁ, এটা হবে উত্তর। এরপরে সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। তোমার গেলো গন্ড ফার্নেস, এখানে গন্ড ফার্নেস, এটা হবে উত্তর। তাহলে 3-1, 3-2, 3-3 হয়ে গেল। এরপর 4 নম্বরের প্রশ্ন হচ্ছে আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে অভিযানের কি মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার উপরে কোনো প্রভাব ছিল? আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে অভিযানে মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার উপর কিছু প্রভাব পড়েছিল। সেগুলো হলো, আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশের অভিযানের ফলে ছোট ছোট শক্তিগুলি নিশ্চিহ্ন হয়ে গেছিল, তার ফলেই মগধ খুব সহজে ক্ষমতা বিস্তার করেছিল। আলেকজান্ডার তার অভিযানকালে ভারতীয় উপমহাদেশে কিছু নগর তৈরি করেছিল। সেই নগর বসবাসকারী গ্রিকদের থেকে উপমহাদেশের মানুষের নতুন ধারণার মুদ্রা তৈরি করতে শিখেছিল। এই মুদ্রা মৌর্য সমাজের প্রচলিত ছিল। আলেকজান্ডারের পরের যে প্রশ্ন তোমার অপশনটা, সেটা হচ্ছে আলেকজান্ডার অভিযানের পর গ্রিক ও মৌর্যদের বিনিময় শুরু হয়েছিল। গ্রিক শাসক সেলুকাসের দূত মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় গিয়েছিলেন। অর্থাৎ আমরা 4-1 নম্বর বইয়ের যে 4-1 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। এবার 4-2 নম্বর, শাক কুষাণরা আসার আগে ভারতীয় উপমহাদেশের সমাজ ও সংস্কৃতি কি বিষয় খুঁজে পাওয়া যায় না? ভারতীয় সমাজ ও সংস্কৃতি কী বিষয় খুঁজে পাওয়া যায় না, তার নিচে আলোচনা করা হলো। কি শক কুষাণ আসার আগে ভারতীয় উপমহাদেশের জামা, পাজামা, লম্বা জোব্বা প্রভৃতি পোশাকের ব্যবস্থা খুঁজে পাওয়া যায় না। তারা আসার আগে উপমহাদেশের জুতো ও বেল্টের ব্যবহারের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। এরা আসার আগে এখানে এক ধরনের লাল মাটির পাত্র খুঁজে পাওয়া যায় না। আসলে এই ধরনের মাটির পাত্র বানানোর পদ্ধতি তারা মধ্য এশিয়া থেকে শিখে এসেছিল। এটা হচ্ছে তোমার 2 নম্বর, 4-2। এরপর আমরা চলে যাব 4-3 নম্বরের প্রশ্নটা কি হচ্ছে, আলেকজান্ডার প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলে যোগাযোগ ক্ষেত্রে পড়াশোনার কি ভূমিকা ছিল তা তোমার মনে হয়? হ্যাঁ, তাহলে যেমন কি ভূমিকা ছিল সেটা যদি 399 খ্রিস্টাব্দে 5 জন সন্ন্যাসী
তিনি ভারতে আসেন। ভারতের বহু অঞ্চল ঘুরে তিনি পাটলিপুত্রে বৌদ্ধ ধর্ম সাহিত্য বিষয়ে পড়াশোনা করেন। সুয়ানজাং 630 খ্রিস্টাব্দে বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনার জন্য ভারতে আসেন। সুয়ানজাং তিনি ভারতে বিভিন্ন অঞ্চল ঘোরেন এবং নালন্দা মহাবিহারে পণ্ডিতের শিলভদ্রের কাছে পড়াশোনা করেন। তাছাড়া ভারত থেকে পড়াশোনার জন্য চীনে গেছিলেন পণ্ডিত পরমার্থ কুমারজি প্রমুখ পণ্ডিত। এরপরে আমরা চলে যাব হাতে কলমে করো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন নর্মালি তোমাদের পরীক্ষা আসে না, আমি উত্তরগুলি দিয়ে দিছি, এটা নিয়ে ডিটেলস আলোচনা তোমরা এখানে স্ক্রিনশট মেরে তোমরা নিজেরা পড়ে নেবে। যাই হোক, এরপরে 5-এর 2 যেটা হচ্ছে সেটা কি মানচিত্র ভালো করে দেখো। ভাসিয়ানো সুয়ানজাং ভারত উপমহাদেশের কোন কোন জায়গায় গিয়েছিল, কোন কোন দুজনেই গিয়েছিল, জায়গায় দুজনেই গিয়েছিল তার একটি তালিকা তৈরি করো। এই যে তার তালিকা এখানে দেওয়া আছে, তোমরা তালিকা দেখে দেখে উত্তর দেবে, অথবা ছোট ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। আমরা এরপরে দেখি এখানে সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর দিচ্ছি 1 নম্বর 2 নম্বর এরকম করে। কোন ঐতিহাসিক বলেছিলেন যে ইন্দুস বা ইন্ডিয়া ছিল পার্সিক সাম্রাজ্যের একটি প্রদেশ বা স্যাট্রাপি? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছিলেন এটা। তারপরে সুমেরুর লোকেরা কোন কোন বিষয়ে জ্ঞান চর্চা করত? সুমেরুর লোকেরা গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং নানা রকম জ্ঞান বিজ্ঞান চর্চা করত। মিশরের সভ্যতায় কাদের মৃতদেহ রাখার জন্য পিরামিড তৈরি করা হতো? মিশরের শাসক ফেরাওদের মৃতদেহ রাখার জন্য পিরামিড তৈরি করা হতো। এরপরে শক ও কুষাণদের সময়ে স্যাট্রপদের নাম পরিবর্তিত হয়ে কী হয়েছিল? শক ও কুষাণদের সময় স্যাট্রপদের নাম পরিবর্তিত হয়েছিল ক্ষত্রিপা। পারস্য সম্রাট প্রথম দরায়ুসের কথা কোন উপাদান থেকে পাওয়া যায়? পারস্য সম্রাট প্রথম দরায়ুসের কথা নাকচ ই রুস্তম লেখা থেকে পাওয়া যায়। মৌর্য সম্রাট অশোক তার সাম্রাজ্য কিভাবে নিজের বক্তব্য প্রচার করতেন? অশোক তার সাম্রাজ্যের লেখের মাধ্যমে নিজের বক্তব্য প্রচার করতেন। স্কাইথিওরা উপমহাদেশের কী নামে পরিচিত? স্কাইথিওরা উপমহাদেশের শেখ বা শক নামে পরিচিত ছিল। মিশরাস টলেমি প্রেরিত দূতের নাম কি? মিশরাস টলেমি প্রেরিত দূতের নাম ডায়োনিসিয়াস। তারপর গুপ্ত বংশের কোন সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। সেন্ট থমাস কি উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন? সেন্ট থমাস খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। তার কারা প্রথম উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেন? ইন্দো গ্রিক শাসকরা প্রথম উপমহাদেশের সোনার মুদ্রা চালু করেন। কোন শাসক নিজের মুদ্রায় রাজাতিরাস উপাধি ব্যবহার করেছিলেন? শাসক যোগ নিজের মুদ্রায় রাজাতিরাস উপাধি ব্যবহার করেছিলেন। এরপরে উপমহাদেশের ঘোড়ার লাগাম ও জিনের ব্যবহার কারা শুরু করেছিলেন? শক। পত্নবরা উপমহাদেশের ঘোড়ার লাগাম ও জিনের ব্যবহার শুরু করেছিল। সুয়ানজাং কার কাছে বৌদ্ধ ধর্ম শিক্ষা নেন? সুয়ানজাং পণ্ডিত শিলভদ্রের কাছ থেকে বৌদ্ধ ধর্মের শিক্ষা নেন। এরপর 2 নম্বরের প্রশ্ন সংক্ষিপ্ত। হায়ারোগ্লিফিক লিপি কাকে বলে? প্রাচীন মিশরের বর্ণ ছবি মিলে এক ধরনের লিপি প্রচলিত ছিল, এক ধরনের লিপিকে বলা হয় হায়ারোগ্লিফ লিপি। তারপরে দরায় রৌস ইন্দুস বা ইন্ডিয়া জয় করেন কেন? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের লেখা থেকে জানা যায় যে ইন্দুস বা ইন্ডিয়া ছিল পার্সিক সাম্রাজ্যের একটি প্রদেশ। বেষ্টসপি দরায় রৌস চেয়েছিলেন নিম্ন সিন্ধু এলাকায় দখল কায়েম করতে এবং সে কারণে তিনি ইন্দুস বা ইন্ডিয়া জয় করেছিলেন। এরপরের প্রশ্ন, সাট্রাপ বা ক্ষত্রপ কাদের বলা হতো? পার্সিক বা ইঘা মনীষীয় শাসকরা প্রদেশ শাসনের কাজে এক ধরনের কর্মচারী নিয়োগ করতেন, এদেরকে বলা হতো সাট্রপ বা ক্ষত্রিপ। শক ও কুষাণ শঙ্করা এই ব্যবস্থা চালু রেখেছিলেন। এরপরে মৌর্য শাসনের শেষ দিকে ভারতীয় উপমহাদেশে কি কি বদল হয়ে এসেছিল? মৌর্য শাসনের শেষ দিকে ভারতীয় উপমহাদেশের ইতিহাস নানা বদল এসেছিল। মহাদেশের উত্তর ও উত্তর পশ্চিম অংশে গ্রিক এবং শক পল্লবদের শাসন প্রতিষ্ঠিত হয়। এ সময় ব্যাকট্রিয়ায় গ্রিকরা উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল এবং গান্ধার তক্ষশিলা পর্যন্ত নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছিল। পহুর কাদের বলে? খ্রিস্টপূর্ব প্রথম শতকের শুরুর দিকে ইরান থেকে পার্থীয়রা ভারতীয় উপমহাদেশে চলে আসে। পার্থীয়রাই এদেশে পহল্লব নামে পরিচিত। এদের বিখ্যাত শাসক ছিলেন গন্ড ফার্নেস। দূত বিনিময় বলতে কি বুঝো? প্রাচীন ভারতীয় উপমহাদেশ এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ অন্যতম মাধ্যম ছিল দূতের আদান প্রদান, যা দ্রুত বিনিময় নামে পরিচিত। মূলত মৌর্য আমলে এই দূত বিনিময় শুরু হয়েছিল। এইসব দূতের অনেকেই তাদের অভিজ্ঞতা লিখে রেখেছিল। ইরিথ্রিয়ান সাগর কি? প্রাচীন গ্রিক ও রোমান
ভূগোল ভারত মহাসাগর, লোহিত সাগর, পারস্য উপসাগরকে ইরিথ্রিয়ান সাগর বলা হতো। এই সাগরে যাতায়াত ও বাণিজ্যের ব্যাপারে একটি বই লেখা হয়েছিল যা পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি নামে পরিচিত। ইন্দো পার্সিক স্থাপত্য কি? আলেকজান্ডার পার্সিক সাম্রাজ্যের পার্সিপোলিস নগরী ধ্বংস করে দিলে পার্সিক শিল্পীদের অনেকেই ভারতীয় উপমহাদেশে চলে আসতে বাধ্য হন। এরাই ভারতে যে স্থাপত্য শিল্প সৃষ্টি করেন তা ইন্দো পার্সিক স্থাপত্য নামে পরিচিত। শক পল্লব কুষাণদের জীবনযাপনের নানা উপাদান উপমহাদেশের জীবনযাপনে কী ছাপ ফেলেছিল? শক পল্লব ও কুষাণদের জীবনযাপনের নানা উপাদান ভারতীয় সভ্যতা সংস্কৃতি যথেষ্ট প্রভাবিত করেছিল। আবার তারাও এদেশের সমাজের সংস্কৃতি ধর্ম থেকে অনেক কিছু নিয়েছিল। সেকালে যুদ্ধরীতি, পোশাক পরিচ্ছদ, ঘরবাড়ি ও সংস্কৃতি নানা ক্ষেত্রের প্রমাণ পাওয়া যায়। ভারতীয় নাটকের উপর কীভাবে গ্রিক প্রভাব পড়েছিল? ভারতীয় উপমহাদেশের নাটকের চর্চার উপর গ্রিক প্রভাব পড়েছিল, যা দেখা যায় নাট্যমঞ্চে তৈরি, পর্দার ব্যবহার প্রভৃতি ক্ষেত্রে। নাটকের পর্দাকে সংস্কৃতে বলা হয় নিকা। গ্রিকরা এই পর্দা ব্যবহার চালু করেছিলেন। গ্রিকদের জবন নাম থেকে জবনিকা শব্দের উদ্ভব। তারপরে এরপরে হচ্ছে 4-5টি বাক্য উত্তর। প্রাচীন ভারতীয় গিরিপথগুলো কী গুরুত্ব ছিল? এটা প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে বহির্বিশ্বে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল গিরিপথ। গিরিপথগুলো গুরুত্ব ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমী গিরিপথগুলোর মাধ্যমে পশ্চিম ও মধ্য এশিয়ার সঙ্গে ভারতীয় উপমহাদেশের যোগাযোগ হতো। অন্যদিকে হিমালয় পর্বতমালার গিরিপথ দিয়ে চীন ও তিব্বতের সঙ্গে যোগাযোগ বজায় ছিল। তবে উত্তর পশ্চিমের গিরিপথ দিয়ে বিভিন্ন বিদেশি রাজনৈতিক শক্তি উপমহাদেশ এসে ক্ষমতা কায়েম করেছিল। তাদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানও হয়েছে। ভারতীয় উপমহাদেশের পার্শ্বের মাধ্যমে যোগাযোগ কেমন ছিল? এটা ভালো করে তোমরা দেখে নিবে। এরপর 3 নম্বর প্রশ্ন, লিপি ও স্থাপত্য কীভাবে ভারতের সঙ্গে বিভিন্ন দেশে যোগাযোগ স্থাপন করেছিল? এই প্রশ্নটাও সুন্দর করে পড়ে নেবে। গান্ধার শিল্প বৌদ্ধ ধর্ম সম্পর্কে সংক্ষেপে লিখো। এখানে গান্ধার ও বৌদ্ধ ধর্ম শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখা আছে। বৌদ্ধ ধর্ম কীভাবে ভারতীয় উপমহাদেশের সঙ্গে বাইরের দেশে যোগাযোগের মাধ্যম হয়ে এসেছিল? এটা তার উত্তর। এরপর 6 নম্বরের প্রশ্ন, ফাসিয়ানদের পর কারা কেন ভারতীয় উপমহাদেশে ছিলেন? এটা তার পরের উত্তরটা। এবং প্রাচীন ভারতীয় উপমহাদেশের বন্দরগুলোর পরিচয় দাও। প্রাচীন ভারতীয় উপমহাদেশের বন্দর গুলোর এখানে সুন্দরভাবে পরিচয়টা দিয়ে দিলাম। এরপরে 8 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে গ্রিসের মধ্যে যোগাযোগ কেমন ছিল? এটা ভালো করে দেখবো 8 নম্বর। এরপরে এক নজরে যদি আমরা একটু বইটা দেখি, বইটা দেখলে দেখবা মিশরকে বলেছিলেন নীল নদের দান। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে বলেছিলেন নীল নদের দান। এখন মিশরকে কেন নীল নদের দান বলা হয়েছে আমরা পরবর্তীতে সেই প্রশ্ন দেখব। 9-1 ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের মাধ্যম, আমরা আগেও প্রশ্নটা দেখেছি। রাজনৈতিক যোগাযোগের মাধ্যম ভারতীয় উপমহাদেশ ও পারস্যের যোগাযোগ, এরকম প্রশ্ন আসতে পারে। ভারতীয় উপমহাদেশ ও গ্রিসের যোগাযোগ, তারপরে অর্থনৈতিক যোগাযোগ মাধ্যম, তারপরে সংস্কৃতিতে যোগাযোগের মাধ্যম, তারপরে গান্ধার শিল্প। তোমরা ভালো করে দেখেছো। এরপর প্রশ্ন, এখান থেকে যে প্রশ্ন, প্রাচীন মিশর সভ্যতা একটি নদীমাতৃক সভ্যতা। এই সভ্যতা আনুমানিক খ্রিস্টপূর্ব 4000 অব্দ বা তার আগে নীলনদ উপত্যকায় গড়ে উঠেছিল। নীলনদের দান মিশর। অনেক সময় প্রশ্ন আসতে পারে মিশরকে নীলনদের দান বলা হয় কেন? তোমরা এখানে কিন্তু ভালো করে উত্তরটা পেয়ে যাবে। কৃষির উন্নতি, মিশরের মধ্য দিয়ে নীলনদ প্রবাহিত হয়েছে। এই নদী উপত্যকা বরাবর জমি ছিল পলিমাটি সমৃদ্ধ, তাই এখানকার জমি ছিল খুবই উর্বর। আবার সারা বছর নদীতে জল থাকা এখানকার চাষিরা জমিতে জলসেচ করতে পারত। ফলে মিশর সভ্যতার চাষাবাদ ছিল খুবই উন্নত। পশুপালন, নীলনদ অববাহিকা ও মোহানা জুড়ে অনেক বদ্বীপ ছিল। এই অঞ্চলে ঘাসেরও অভাব ছিল না, তাই এখানে মিশরেও অনায়াসে পশুপালন করতে পারত। অনন্যাদান, মিশরের দেশের মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণ বরাবর নীলনদ প্রবাহিত হয়। মিশরের সুদীর্ঘ এলাকার মরুভূমির হাত থেকে রক্ষা পেয়েছে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলেই তাইলে অভিহিত করেছেন। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। প্রাচীন মিশর অঞ্চল ও মিশরের সভ্যতার মানচিত্র ভালো করে দেখবে। উপমহাদেশের সঙ্গে বহির্বিশ্বের সংস্কৃতি মেলবন্ধন কীভাবে হয়েছিল ব্যাখ্যা করো। এখানে তার ব্যাখ্যাটা দেওয়া আছে, তোমরা ভালো করে পড়ে নেবে। এরপরের প্রশ্ন, ভারতে পার্সিক আক্রমণের ফলাফল কী ছিল? এই আক্রমণের ফলে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে। ভাষার সমৃদ্ধি, অনেক পার্সিক শব্দ ভারতীয় ভাষাকে সমৃদ্ধ করেছে। শিল্পকলার উন্নতি, ভারতীয় স্থাপত্যকলায় পার্সিক রীতি প্রবেশ করে এদেশে শিল্পকলাকে উন্নতি করছে। সাম্রাজ্য গঠনের ধারণা, ভারতীয় বাজারা তাদের কাছ থেকে বড় সাম্রাজ্য গড়ে তোলার ধারণা লাভ করে। এই আক্রমণের ফলে ভারতে গ্রিক প্রভাব কি পড়েছিল? আলেকজান্ডারের ভারত আক্রমণের ফল ভালো করে পড়ে নেবে। ভারতীয় উপমহাদেশ ও মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ মাধ্যম, আমরা টেক্সট বইটাও দেখেছি। অর্থনৈতিক যোগাযোগ মাধ্যম, সংস্কৃতিতে যোগাযোগের মাধ্যম। ভারত ইন্দো এশিয়ার শক শাসন, ইন্দো এশিয়ার গ্রিক শাসন, শক শাসন, এভাবে করে ভালো করে কিন্তু ক্লিয়ার করে। ভারতের যুদ্ধ, শক পল্লব এবং নাট্যচর্চায় গ্রিকদের প্রভাব।
তারপরে দুধ বিনিময়ের মাধ্যমে প্রাচীন ভারতের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক, এখানে তার উত্তরটা আছে। এবং মৌর্য বিদেশির সঙ্গে ভারতের দুধ বিনিময়, একটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে দুধ বিনিময়, বিন্দুসারের রাজত্বে দুধ বিনিময়, বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে অশোকের দুধ বিনিময়। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতে হুন আক্রমণ, হ্যাঁ, তারপরে স্কন্দগুপ্তের সময়, ভানুগুপ্তের সময়, এরকম করে যশ ধর্মের সময়। তারপরে ভারতে হুন আক্রমণের ফল গুপ্ত সমাজের পতন, হ্যাঁ, সম্পদ ধ্বংস, আঞ্চলিক রাজ্যের উদ্ভব, মিশ্র জাতির উদ্ভব। হ্যাঁ, রাজপুত কাকে বলে? খ্রিস্ট সপ্তম শতকে খুন, গুর্জর প্রভৃতি বিদেশি জাতি ভারতীয় জনসমাজে মিশে যায়, তার ফলে যে নতুন জাতির উদ্ভব হয় তাদেরকে বলা হয় রাজপুত। বিভিন্ন জাতি উপজাতি মেলামেশার মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পায়। যোগাযোগের উল্লেখযোগ্য মাধ্যম হলো লিপি বা স্থাপত্য। লিপি স্থাপত্যের মাধ্যমে বিভিন্ন দেশের যোগাযোগ, লিপি স্থাপত্য। এবং ভারতীয় উপমহাদেশে গান্ধার শিল্প, লাস্টের যে বর্ণনাটা, গান্ধার শিল্পের বৈশিষ্ট্য, বুদ্ধ মূর্তি নির্মাণ, তারপর এই শিল্পের রীতিতে সাধারণ ভগবান বুদ্ধের মূর্তি ও অন্যান্য গ্রিক দেবীর মূর্তি, তারপরে গ্রিক রোমান ও ভারতীয় ভাস্কর্য, বিষয়বস্তু, হ্যাঁ, এভাবে ভালো করে দেখবে। যাই হোক, এরপরে তোমাদের এই কিছু এমসিকিউ আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা করে, এমসিকিউগুলি ভালো করে উত্তরসহ আমি দিয়ে দিছি, তোমরা ভালো করে দেখে নেবে। এখানে টোটালি 40টা এমসিকিউ আছে। হ্যাঁ, আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বেশ বড় হয়ে গেছে। তারপরে এই এমসিকিউগুলি সুন্দর করে তোমরা দেখে নেবে। হ্যাঁ, আমি এক পলক দেখাচ্ছি যাতে তোমরা পড়ে যেতে পারো। হ্যাঁ, তারপরে হচ্ছে এভাবে করে করে 22 নম্বরের এমসিকিউ, 23, 25, 26 নম্বর এমসিকিউ, তারপরে হচ্ছে তোমার এভাবে করে 40টা এমসিকিউ তোমাদের আমি দেখাবো। 34, 35, 36, 38, 39, 40, এই 40টা এমসিকিউ তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো এখানে এক কথার প্রশ্ন আছে, সত্য মিথ্যা আছে, শূন্যস্থান পূরণ আছে, এগুলোও কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে, পড়বে ভালো করে। হ্যাঁ, আমি ডিটেলস লাইন বাই লাইন ধরে পড়বো না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এখানে 30টা প্রশ্ন আছে। যাই হোক, এরপরে যদি আমি তোমাদের বলি, সেটা হচ্ছে এছাড়াও তোমার এখান থেকে টেক্সট বই ধরে ধরে কিছু এমসিকিউ আছে সেইগুলি। তাই এখানে টোটাল 24টা এমসিকিউ আছে। এই হচ্ছে 11টা প্রশ্ন, 11টা প্রশ্নের উত্তর এই পর্যন্ত। তারপরে আবার 12 থেকে শুরু, এখান থেকে এটার উত্তর একবারে টোটাল 24টার উত্তরে আমার দেওয়া আছে। এরপর হচ্ছে কি শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণেরও এখানে টোটাল 19টি শূন্যস্থান পূরণ আছে, এখানে তার উত্তরটা দেওয়া আছে। এরপরে দেখো সত্য মিথ্যা, কেউ যদি বেশি বেশি পড়তে চাও, হ্যাঁ, বা দেখা গেছে খুব ভালো একটা প্রিপারেশন নিতে চাও, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নই ধরে ধরে পড়বে। বেমানান শব্দটি খুঁজে বের করো, এখানে টোটাল 13টি বেমানান আছে। বইয়ে কিন্তু 3টা বেমানান দেখাচ্ছিল, এখানে সেই 13টি বেমানান ভালো করে পড়ে নিবে। এরপরে হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো, যেমন এক মিলাবা কীভাবে? একের সাথে ডি আছে, অর্থাৎ এটার সাথে এটা মিলবে। আমি শুধু একটা দেখিয়ে দিই, 2 এর সি মানে যেটা তিনের হচ্ছে বি, 3-এর বি এটা, এবং এটা হচ্ছে এটা, এভাবে মিলিয়ে মিলিয়ে পড়বে ভালো করে। যাই হোক, এই ছিল তোমার সামগ্রিক ভিডিও। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তোমরা সম্পূর্ণ প্রশ্নর উত্তর এখান থেকে তোমরা কমন পাবে আশা করি। যাই হোক, পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, হ্যাঁ, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর তোমরা সাবস্ক্রাইব করলে কি আমার আরও ভিডিও, ভালো ভালো ভিডিও করার আকাঙ্ক্ষা বাড়বে। আমি সেটা আরও সুন্দর সুন্দর ভিডিও তখন তোমাদের উপহার দিতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।